প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব দশম শ্রেণীর গণিত বিষয়ে যে জ্যামিতিক বিভাগ থেকে একটি ইউনিট নিয়ে আলোচনা করব। তোমাদের যে তৃতীয় অধ্যায় আছে বৃত্ত সম্পর্কিত উপাত্ত, বৃত্ত সম্পর্কিত এই বৃত্ত সম্পর্কিত উপপাদ্য নিয়ে আমি এখন তোমাদের সাথে আলোচনা করব। এখন বৃত্ত সম্পর্কিত উপপাদ্য নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমরা একটু জেনে নিই যে বৃত্তের যে বিভিন্ন অংশগুলো আছে সেই বিভিন্ন অংশগুলোকে কোনটাকে কী বলা হয়। এগুলো তোমরা নিচু ক্লাসে অনেকবার একাধিকবার পড়ে এসেছো, তবুও একবার আমি মনে করিয়ে দিই। প্রথম তাহলে আসি, বৃত্ত কাকে বলে? বৃত্ত বৃত্ত হলো একটা সমতলের উপরে, যেমন এটা হলো একটা সমতল, এই সমতলের উপরে অসংখ্য বিন্দুর সমষ্টি বা কালেকশন বা সংগ্রহ, অসংখ্য বিন্দুর সংগ্রহ বা সমষ্টি বা কালেকশন, সেইটাকে হলো বৃত্ত। সেই বিন্দুগুলো কোথায় না একটা সমতলের উপরে। তাহলে কোন অসংখ্য বিন্দুর সংগ্রহকে বা সমষ্টিকে আমরা বৃত্ত বলবো? না, যে বিন্দুগুলো একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী, এই একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী, এইটা দূরত্ব যত, এইটাও দূরত্ব তত, এইটাও দূরত্ব তত, এইটাও দূরত্ব তত, এই প্রত্যেকটা বিন্দু, এই যে বিন্দুগুলো যেগুলো এই নির্দিষ্ট বিন্দুটা থেকে সমদূরবর্তী, সেই অসংখ্য বিন্দু, এই বিন্দুগুলো সব মিলে অসংখ্য বিন্দু, এই বিন্দুগুলোর সমষ্টি বা সংগ্রহ, তাই হলো আমাদের বৃত্ত। তাহলে এখানে দেখো যে এই যে নির্দিষ্ট বিন্দুটা বললাম, যে নির্দিষ্ট বিন্দুটা থেকে আমার বৃত্তের যে বিন্দুগুলো, সেই বিন্দুগুলো সমদূরবর্তী, এই নির্দিষ্ট বিন্দুটাকে কি বলা হয়? এই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় কেন্দ্র। আমি এটার নাম দিয়ে দিলাম ও। এই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় কেন্দ্র। আর একটা আমরা কথা বলেছি যে নির্দিষ্ট বিন্দুটা থেকে বৃত্তের প্রত্যেকটা বিন্দু সমদূরবর্তী, এই যে নির্দিষ্ট বিন্দু থেকে প্রত্যেকটা বিন্দু যে সমান দূরত্ব, সেই দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ। এই দূরত্বটা ব্যাসার্ধ, এটা প্রত্যেক ক্ষেত্রেই দূরত্ব সমান। তার মানে ব্যাসার্ধটা কেন্দ্র থেকে বৃত্তের প্রত্যেকটা বিন্দু দূরত্বই সমান, তার মানে প্রত্যেক জায়গাতেই ব্যাসার্ধটা সমান হয়। এবার আসি যে 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 কাকে, মানে যে হলো বৃত্তের যে কোনো দুটো বিন্দুর সংযোজক রেখাংশ। আমি বলছি এ একটা বিন্দু, এটার নাম দিলাম এ, এ একটা বিন্দু, এটার নাম দিলাম বি। এই এ আর বি এর সংযুক্ত রেখাংশ, এইটাকে বলা হয় জ্যা। জ্যা কিন্তু যে কোনো দুটো, এইখানে হতে পারে, এইখানে হতে পারে, এইখানে হতে পারে, মানে এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এখান থেকে এখানে তো হতে পারে। এই সবগুলোকেই আমরা বলবো জ্যা। তাহলে জ্যা কাকে বললাম? না, বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে বলা হলো জ্যা। এখন দেখো একটা জায়গা আছে, এগুলো বিন্দু, তো আমি বললাম এটাও জ্যা, এটাও জ্যা, এটাও জ্যা। আবার এই যে কেন্দ্র ও নামিয়েছি, সেই কেন্দ্রের ভিতর দিয়ে গিয়ে বৃত্তের এই প্রান্ত থেকে এই প্রান্ত যোগ করলে সেটাও তো একটা জ্যা। কিন্তু এই জ্যাটার আরেকটা বিশেষ নাম আছে, এই জ্যায়ের আরেকটা বিশেষ নাম আছে। কি নাম সেটা? না, কেন্দ্রগামী যে জ্যা, বৃত্তের কেন্দ্রগামী যে জ্যা, সেই জ্যাটাকে বলা হয় ব্যাস। এই জ্যাটাকে বলা হয় ব্যাস। তাহলে ব্যাস কোনটাকে বলছি? না, বৃত্তের কেন্দ্রগামী যে জ্যা, সেটাই হলো ব্যাস। তার মানে দেখো ব্যাস তো এই দিক দিয়ে হতে পারে, আবার এই দিকে
এই দিকেও হতে পারে, কেন্দ্র দিয়ে গেলেই হলো। প্রত্যেকটা ক্ষেত্রেই মাপটা সমান হবে। এখন এই যে ব্যাস, এই ব্যাসটা কিন্তু জ্যা হচ্ছে, তার মানে প্রত্যেকটা ব্যাসই কিন্তু জ্যা, কিন্তু প্রতিটা জ্যা কিন্তু ব্যাস নয়। যেমন এই যে এটার নাম যদি দিই এবি, তাহলে এবিটা কিন্তু ব্যাস নয়, কারণ এই জ্যাটা কেন্দ্র দিয়ে যাচ্ছে। এই হলো আমাদের ব্যাস এবং জ্যায়ের ধারণা। তাহলে ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে কি সম্পর্ক? এখানে দেখো, ব্যাস হলো আমার কেন্দ্রগামী দুদিকেই চলে যাচ্ছে, আর ব্যাসার্ধ হলো কেন্দ্র থেকে এই দিকটা। তাহলে ব্যাসটা ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধটা ব্যাসের অর্ধ, ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধ, সেই হলো ব্যাসার্ধ। এবার আসুন বৃত্তচাপ। বৃত্তচাপ কাকে বলে? না, বৃত্তের যে কোনো খণ্ডিত অংশ বা বৃত্তের যে কোনো অংশটাকে বলা হচ্ছে জ্যা। মানে এই যদি আমাদের একটা বৃত্ত হয়, তাহলে তার থেকে যদি আমরা এরকম এই যে এটা একটা অংশ, খণ্ডিত অংশ, এটা একটা খণ্ডিত অংশ, তাহলে দুটো খণ্ডিত অংশ হয়ে গেল। এই দুটো অংশকে বলা হচ্ছে বৃত্তচাপ। আমি যদি এটাকে বি বলি, এক জায়গাতেই কাজ করেই আছে, জাস্ট আমি বোঝার জন্য ভাগটা করেছি। তাহলে এই যে চাপটা এ বি বি, এটাকে বলছে একটা বৃত্তচাপ। আবার এইখানে যদি কিউ নাম দিই এ কিউ বি, এটাও একটা বৃত্তচাপ। এইখানে নিশ্চয়ই বুঝতে পারছো, একটা বৃত্তচাপ ছোট, আরেকটা বৃত্তচাপ বড়। একটা বৃত্তচাপ বৃত্তটার অর্ধেকের থেকে কম, আরেকটা বৃত্তচাপ এই অংশটা সেটা কিন্তু বৃত্তের অর্ধেকের চেয়ে বেশি। এই ছোট অংশটাকে বলছি উপচাপ বা উপবৃত্তচাপ, আর এই বড় অংশটাকে এ কিউ বি, এটাকে বলছি অধিচাপ বা অধিবৃত্তচাপ। আমরা তাহলে বৃত্তচাপ বুঝে গেলাম যে বৃত্তের যে কোনো খণ্ডিত অংশকে বলা হয় বৃত্তচাপ, আর বৃত্তেরকে যদি আমি দুটো অংশে ভাগ করি, তার ছোটটাকে বলবো আমরা উপচাপ, বড় অংশটাকে বলবো অধিচাপ। এবার যদি আমি এমন ভাগ করি দুটোকে, যেখানে ছোট বড় এরকমটা হবে না, দুটোই সমান হবে। এই যদি কেন্দ্র হয়, যদি কেন্দ্র হয় জাস্ট একদম এই যে অংশ, তার মানে এই অংশটা তাহলে এইটা তার ছোট বড় নয়, সেই ক্ষেত্রে আমরা তাহলে কি বলবো? সেই ক্ষেত্রে এই দুটো অংশের প্রত্যেকটাকেই বলা হয় অর্ধ বৃত্ত। অর্ধ, এই যদি কেন্দ্র হয়, এটা উপরের দিকটা যদি দিই, তাহলে এবিডিও অর্ধবৃত্ত, একিউবিও অর্ধবৃত্ত। সেই ক্ষেত্রে কিন্তু আর আমাদের উপচাপ আর অধিচাপ আলাদা করে বলছি না, কারণ দুটো অংশই সমান সমান, সেই জন্য এটাকে বলা হয় অর্ধবৃত্ত। এরপর আসি পরিধিটা। পরিধি, পরিধি এই যে বৃত্তটা রয়েছে, এই বৃত্তটা যে আমাদের এই বক্ররেখা বরাবর যদি আমি মাপি, এই বৃত্তের যে দৈর্ঘ্যটা হবে সেটাকে বলা হয় বৃত্তের পরিধি। এইভাবে লিখে যে মাপটা দিয়ে পুরো একটি পাক মিলে যে মাপ হবে, যে দৈর্ঘ্যটা আমরা পাবো, সেই দৈর্ঘ্যটাকে বলা হয় বৃত্তের পরিধি। এবার বৃত্তাংশ। বৃত্তাংশ বুঝতে পারছি, বৃত্তের অংশ বৃত্তাংশ। বৃত্তাংশ কাকে বলবো? না, বৃত্তের যে কোনো বৃত্তের যে কোনো বৃত্তকে দুটো অংশে বিভক্ত, বৃত্তকে দুটো অংশে বিভক্ত করে। এই একটা অংশ, এই জ্যাটা যদি আমি এটাকে এবি নাম দিই, তাহলে এই জ্যাটা এই একটা অংশে বিভক্ত করেছে। আবার
এই একটা অংশে দুটো অংশে বিভক্ত করেছি। এই যে জায়গাটা আমি বলেছি এটা একটা অংশ, এটাও একটা বৃত্তাংশ, এইটাও একটা বৃত্তাংশ। এই ছোট অংশটাকে কম যে জায়গাটা সেইটাকে বলছি উপবৃত্তাংশ। উপবৃত্তাংশ। আর বড় অংশটাকে বলছি বৃত্তাংশ। এই দুটো অংশ একটা বৃত্তের ক্ষেত্রে আমরা যে দিয়ে দুটো ভাগ করতে পারছি। তার বড় অংশটাকে বলছি বৃত্তাংশ, ছোট অংশটাকে বলছি উপবৃত্তাংশ। এবার আসি বৃত্তকলা। তোমরা দেখো বৃত্তকলা বললে ক্লাস 8-এ তোমরা যখন পাইচিত্র অঙ্কন করতে গিয়ে দেখো তোমাদের কতগুলো ডেটা দেওয়া থাকতো। সেই ডেটা থেকে তোমরা আনুপাতিক ভাগার বের করতে, আনুপাতিক ভাগার বের করবার পর প্রত্যেকটা আনুপাতিক ভাগারকে 360 ডিগ্রি দিয়ে গুণ করে একটা করে কোণ পেতে। তারপরে কি করতে, সেই কোণগুলো থেকে তোমরা একটা বৃত্ত থেকে যে পাইচিত্রটা অঙ্কন, একটা বৃত্তের কেন্দ্রে মোট 360 ডিগ্রি কোণ হয় বলে প্রথমে একটা যোগ করতে, কোণটা মাপতে, একটা অংশ করতে, আবার কোণটা মাপতে, আবার একটা অংশ করতে, আবার কোণটা মেপে, আবার একটা অংশ, এইভাবে কেটে কেটে 360 ডিগ্রি। এই যে অংশ অনেকটা ত্রিভুজ আকৃতি হচ্ছে, দুটো সরল রেখা পাচ্ছি আর একটা আমাদের বক্ররেখা পাচ্ছি। এই যে অংশটা সেটাকে বলছি বৃত্তকলা। মানে তাকে বলছি না বৃত্তচাপ, এবং বৃত্তচাপটার দুটো যে প্রান্ত বিন্দু রয়েছে সেই প্রান্ত বিন্দুর সঙ্গে যদি কেন্দ্রটা যুক্ত করা হয় প্রান্ত বিন্দু দুটোর সাথে, মানে দুটো ব্যাসার্ধ এবং একটা বৃত্তচাপ দ্বারা যে গঠিত বৃত্তের অংশ সেইটাকেই বলা হচ্ছে বৃত্তকলা। তোমরা ক্লাস 8-এ পাইচিত্র আঁকতে গিয়ে বৃত্তকলা এঁকে 360 ডিগ্রি পুরো বৃত্তটাকে তোমরা ফিল আপ করতে। তাহলে বৃত্তকলা অংশটা সম্বন্ধে তোমাদের কিন্তু আগের পরিচিতি রয়েছে। এরপর আরো দুটো বিষয় আসি। একটা হলো এক কেন্দ্রীয় বৃত্ত। এক কেন্দ্রীয় বৃত্ত। এক কেন্দ্রীয় বৃত্ত নামটার মধ্যেই তোমরা বুঝতে পারছো বিষয়টাকে কি বিষয় বলতে চাইছি। এক কেন্দ্রীয় বৃত্ত মানে হলো কতগুলো বৃত্তের একটাই কেন্দ্র। এই কাঁটাটা বসালাম, কেন্দ্র সেটা একটা বৃত্ত আঁকছি। এটা একটা হলো। আবার আমি যদি আরেকটু ব্যাসার্ধটা বাড়িয়ে নিয়ে যদি আবার একটা বৃত্ত আঁকি, এরকম যদি আমরা পরপর এইটাকেই কেন্দ্র করে, ওটাকে কেন্দ্র করে যদি আমি কতগুলো বৃত্ত আঁকতে থাকি, তার মধ্যে ব্যাসার্ধগুলো তাদের আলাদা কিন্তু কেন্দ্র একটাই, তাহলে সেই বৃত্তগুলোকে আমরা বলবো এক কেন্দ্রীয় বৃত্ত। সেটাকে বলা হয় এক কেন্দ্রীয় বৃত্ত। আরেকটা আসি সর্বসম বৃত্ত বা সমান বৃত্ত। সর্বসম বৃত্ত বা সমান বৃত্ত। পাশাপাশি আমি কতগুলো বৃত্ত রেখেছি যে বৃত্তগুলোর ব্যাসার্ধ সমান। এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত। যে বৃত্তগুলো কেন্দ্র
কেন্দ্রগুলো আলাদা কিন্তু ব্যাসার্ধগুলো সমান। এক কেন্দ্রীয় বৃত্ত হলে কি তাদের কেন্দ্রগুলো একটাই, প্রত্যেকটা ক্ষেত্রেই একটাই কেন্দ্র, কিন্তু ব্যাসার্ধগুলো তাদের ছিল আলাদা। আর সর্বসমবৃত্ত বা সমান বৃত্তের ক্ষেত্রে কেন্দ্রগুলো আলাদা কিন্তু ব্যাসার্ধগুলো সমান। সেই ক্ষেত্রে সেগুলোকে বলছি সর্বসমবৃত্ত বা সমান বৃত্ত। তাহলে আমি মোটামুটি তোমাদেরকে বৃত্তের যে বিভিন্ন জায়গাগুলো সেইগুলো সম্বন্ধে আমি মনে করিয়ে দিলাম, এগুলো তোমরা নিচু ক্লাসে পড়েছো। এবার আমি আসি একটা উপপাদ্যে। উপপাদ্যের বিষয়টা হচ্ছে কি, তোমরা বইয়েতে দেখবে, তোমাদের যে বোর্ড নির্ধারিত যে বইটি দেওয়া আছে সেখানে দেখবে উপপাদ্য 32, উপপাদ্য 32 আর পৃষ্ঠা 59। এই যে উপপাদ্যটা আছে এই উপপাদ্যটা তোমাদের আমি এখন শুরু করছি। উপপাদ্য 32-এর যে আমাদের বিবৃতিটা আছে সেটা কি, ব্যাস নয় এরূপ কোনো জ্যা, কোনো একটা বৃত্তের ব্যাস নয় এরূপ কোনো একটা জ্যায়ের উপর যদি কেন্দ্রগামী একটা সরলরেখা ওই জ্যাটার উপরে লম্ব হয়, তাহলে সেই কেন্দ্রগামী সরলরেখাটা জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে কি বললাম, বিবৃতিটা কোন বৃত্তের ব্যাস নয় এরূপ কোন জ্যায়ের উপর, ব্যাস নয় এরূপ কোন জ্যায়ের উপর কেন্দ্রগামী কোন সরলরেখা লম্ব হলে ওই কেন্দ্রগামী সরলরেখাটি জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। আমরা তাহলে এটা ছবি দিয়ে একটু প্রকাশ করি যে ছবিটা কেমন হচ্ছে। একটা বৃত্ত, আমি বলছি এটা ও কেন্দ্রীয় বৃত্ত। এই ও কেন্দ্রীয় বৃত্তের একটা ব্যাস নয় এইরকম একটা জ্যা, তাহলে আমি বলছি সেটাই ই। এটা ব্যাস নয় কারণ এটা কেন্দ্র দিয়ে যায়নি, তাহলে এইরকম একটি জ্যা হলো এবি। এখন এই যে কেন্দ্রগামী একটা সরলরেখা, ওগামী একটা সরলরেখা যদি এর উপরে লম্ব হয়, তাহলে আমাকে প্রমাণ করতে এদিকে এই সরলরেখাটা সমদ্বিখণ্ডিত করেছে, তার মানে এবি সমান ডিবি হবে, মানে বিটা এর মধ্যবিন্দু, এটা প্রমাণ করবে। তাহলে কি দেওয়া হলো, প্রদত্ত কি, প্রদত্ত হলো যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি জ্যা এর উপর ওডি লম্ব। তাহলে কি প্রমাণ করতে হবে, প্রামাণ্য বিষয়টা কি যেটা প্রমাণ করতে হবে, প্রামাণ্য বিষয় এটা প্রমাণ করতে হবে কি না, এবি এর মধ্যবিন্দু ডি, এইটি আমাদেরকে প্রমাণ করতে হবে যে এবি এর মধ্যবিন্দু হলো ডি, অর্থাৎ কি না এবি সমান ডি প্রমাণ করতে হবে। আমি একটু উপরেতে ছবিটা প্রমাণ করতে জায়গা আছে।
এরপর তাহলে আমাদেরকে কিছু অঙ্কন করব। কি অঙ্কন করব না, অঙ্কন দেখো আমাকে এডি আর বিডি সমান দেখাতে বলেছে। তাহলে এখান থেকে যদি আমি দুটো সর্বসম ত্রিভুজ দেখাতে পারি যার এডি আর বিডি দুটো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হবে, তাহলে আমি সমান দেখাতে পারবো। তাহলে আমাদের দুটো সর্বসম ত্রিভুজ থাকলে আমাদের খুব সুবিধে হতো। তাহলে আমরা এখন সর্বসম ত্রিভুজ তৈরি করার একটা চেষ্টা করবো অঙ্কন। কি করে করবো না, খুব সহজেই দুটো ত্রিভুজ পাবো আমি যদি এই ওএ আর ওবি যোগ করে ওডি এর দুদিকে দুটো ত্রিভুজ পেয়ে গেছে। তাহলে অঙ্কন দেখি যে ওএ এবং ওবি যুক্ত করলাম। এখন আমাদের কাজ হলো এই ওএডি আর ওবিডি এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার আমরা চেষ্টা করব। এখানে দেখো তাহলে প্রমাণ। এখন এই যে দুটো ত্রিভুজ ওএডি আর ওবিডি এই দুটো ত্রিভুজ দেখো সমকোণী ত্রিভুজ। তার কারণ আমরা আমাদের যে বিবৃতি অনুসারে বলা আছে যে অকেন্দ্রীয় যে রেখাংশ অতি সেটা এগুলির উপরে লম্ব। তার মানে ওডিএ আর ওডিবি এই দুটো কোণ কিন্তু সমকোণ 90 ডিগ্রি। তাহলে যেহেতু ওডি লম্ব এবি, তাহলে কি বলতে পারি অতএব কোণ এডিও সমান কোণ ওবিডিও সমান 90 ডিগ্রি বা 1 সেন্টিমিটার। অতএব ত্রিভুজ এওডি এবং ত্রিভুজ বিওডি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের আমরা একটা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ ছাড়া অতিভুজ আর যদি অন্য একটা বাহু সমান দেখাতে পারি তাহলে আর এইচ এস এই নিয়ম অনুসারে আর অর্থে সমকোণ রাইট অ্যাঙ্গেল, এইচ অর্থে অতিভুজ হাইপোটেনিউজ আর এস অর্থে সাইড, এই তিনটে যদি সমান দেখাতে পারি এই আর এইচ এস সর্বসমতার নিয়ম অনুসারে দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখাতে পারবো। তাহলে এখানে অতিভুজ, এরপরে কাজ হলো আমাদের অতিভুজ সমান দেখানো। খুব সহজেই ভারত সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ, খুব সহজেই এটা সমান। তার কারণ এটা হচ্ছে ত্রিভুজ দুটোর ক্ষেত্রে ওএ আর ওবি হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ। তার মানে এই দুটো সমকোণী ত্রিভুজের তার মানে ত্রিভুজ এওডি এবং ত্রিভুজ বিওডি সমকোণী ত্রিভুজের অতিভুজ ওএ সমান অতিভুজ ওবি, কারণ এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, সেই জন্য এরা দুটো সমান হয়ে গেল। আর কি সমান হলো ওডি, দেখো আর একটা বলেছি এস দেখাবে, এস সাইড ওডি, ওডি কিন্তু সেই ত্রিভুজটারও বাহু এই ত্রিভুজটারও বাহু দুজনেরই। তার মানে তার সাধারণ বাহু, আর সাধারণ বাহু মানে দুজনের ক্ষেত্রে সমান হবে। তার মানে ওডি সাধারণ বাহু। তাহলে আমরা পেয়ে যাচ্ছি আরএইচএস নিয়ম অনুসারে, আরএইচএস এর নিয়ম অনুসারে আমাদের এই দুটো সর্বসম করে ত্রিভুজ এ ও বি সর্বসম পেয়ে যাচ্ছি ত্রিভুজ বিওডি আরএইচএস নিয়ম অনুসারে। তাহলে আমরা সর্বসমতার যে
পেয়ে গেলাম ত্রিভুজ দুটো, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে অনুরূপ বাহু পেয়ে যাচ্ছি এবি আর বিডি সমান। অতএব এবি সমান ইবি, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আমরা যেটা প্রমাণ করতে চেয়েছিলাম, আমাদের প্রমাণের বিষয় ছিল যে যেটাকে এটাকে বিন্দুতে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এডি সমান বিডি হবে, সেটা আমরা প্রমাণ করে দিলাম। তাহলে আমাদের উপপাদ্যটা প্রমাণ হয়ে গেল। তাহলে এই উপপাদ্য হয়ে গেল। এরপর আমরা ঠিক এর একটা উল্টো উপপাদ্য প্রমাণ করব। ঠিক এর উল্টোটা আমরা বলেছি, এটা যদি ওডিটা এবির উপরে লম্ব হয় তাহলে এবিটাকে সমদ্বিখণ্ডিত করবে। এটা বলছি যে ওডিটা যদি এবিকে সমদ্বিখণ্ডিত করে, মানে এবি সমান যদি বিবি হয় তাহলে ওডিটা আমার ওডিটা এবির উপরে লম্ব হবে। ঠিক এর উল্টোটা, লম্ব হলে সমদ্বিখণ্ডিত করে, এরপর একটা বলছি সমদ্বিখণ্ডিত করলে লম্ব। তাহলে সেই ক্ষেত্রে আমি আর লিখছি না, আমি বলে যাচ্ছি যে মনে করি যে কোনো বৃত্তের ব্যাস নয় এরূপ কোনো যে, তোমাদের এই উপপাদ্যটা হলো উপপাদ্য 33 হবে। আর পৃষ্ঠা 7 এরপরে কথা লিখে আছে। তাহলে ব্যাস নয় এইরূপ কোন যে, তার উপরে যদি এই কেন্দ্রগামী একটা সরলরেখা যদি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে সমদ্বিখণ্ডিত করবো মানে মধ্যবিন্দু হলো, তাহলে প্রমাণ করতে হবে ওই যে কেন্দ্রগামী সরলরেখাটা জ্যাটার উপরে লম্ব। তার মানে প্রদত্ত কি ও কেন্দ্রীয় বৃত্তের এবি যে এবং ওডি লম্ব এর সরি ওডি লম্ব নয় এবি এর মধ্যবিন্দু ডি প্রামাণ্য বিষয় কি, ছবিটা কিন্তু আমাদের ওই একই থাকে। প্রামাণ্য বিষয় ওডিটা এর উপরে লম্ব। অঙ্কন একই রকম ভাবে বুঝতে পারি, তার মানে এখানে এই কোণটা এই কোণটা সমান দেখাচ্ছে, এই দুটো সমান দেখাচ্ছে, 90 ডিগ্রি করে দেখাচ্ছে, তাহলে লম্ব। তাহলে একই রকম ভাবে আমাদের দুটো সর্বসম ত্রিভুজ তৈরি করতে হবে, তাহলে অঙ্কন একই হবে। অঙ্কন ওএ এবং ওবি যুক্ত করবে। এবার প্রমাণে প্রমাণ এইখানে দেখো ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ বি ও ডি এর মধ্যে আমরা কি পাচ্ছি, ওই ও বি কে সমান পাচ্ছি। কেন পাচ্ছি না, একই বৃত্তের ব্যাসার্ধ বলে। একই বৃত্তের ব্যাসার্ধ বলে এরা সমান পেয়ে গেলাম। আর কি সমান পাচ্ছি না, এবি সমান ডিবি পাচ্ছি। কেন পাচ্ছি না, এবি এর মধ্যবিন্দু কি বলেছে যে সমদ্বিখণ্ডিত করেছে, এবি এর মধ্যবিন্দু কি যেহেতু এবি এর মধ্যবিন্দু বি। আর কি সমান পাচ্ছি, আর সমান পাচ্ছি ওডি সাধারণ বাহু পাচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু তিনটে বাহুই কিন্তু আমরা সমান দেখাতে পাচ্ছি, ওবির সঙ্গে ও এর সঙ্গে ওবি সমান দেখাতে পাচ্ছি, এবির সঙ্গে বিডি সমান
কি ওডি সাধারণ হয়, তার মানে ত্রিভুজ দুটো হয়ে গেল সর্বসম। কি অনুসারে না, এই নিয়মটা হলো সর্বসমতা এস 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 তিনটে সাইড এস 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 নিয়ম অনুসারে এরা এই ত্রিভুজ দুটো কিন্তু সর্বসম। এরপর সর্বসম ত্রিভুজের তাহলে সমান সমান যে বাহুগুলোর বিপরীত কোণ মানে অনুরূপ কোণ, মানে এই কোণটা এই কোণটা এরা সমান, অতএব কোণ এ বি ও সমান কোণ বি বি ও সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এখন দেখো এই দুটো কোণ কিভাবে তৈরি হচ্ছে না, এই যে এবি রেখাংশটা বি বিন্দুতে ওডি দণ্ডায়মান হওয়ার ফলে দুটো সন্নিহিত কোণ তৈরি হয়েছে এবিও আর বিডিও। তাহলে দুটো সন্নিহিত কোণ আবার এবি রেখাংশের উপরে যে তৈরি হয়েছে, তার মানে এটা মোটটা হলো 180 ডিগ্রি, এটা মোটটা 180 ডিগ্রি। তাহলে দুটো যেহেতু সমান এক একটা তাহলে 90 ডিগ্রি। তাহলে যেহেতু একটা রেখাংশের উপরে আরেকটা রেখাংশ দণ্ডায়মান হওয়ার ফলে দুটো সন্নিহিত কোণ হয়েছে, তার মানে এই দুটোই কিন্তু 90 ডিগ্রি। এখানে কোণ এডিও এবং কোণ বিডিও দুটি এবি রেখাংশের উপর ওডি দণ্ডায়মান হওয়ার ফলে উৎপন্ন সন্নিহিত কোণ তো সমান কোণ, সন্নিহিত সমান কোণ। তার মানে এরা দুজনেই 90 ডিগ্রি। কোণ এও এডিও আর কোণ বিডিও দুজনে কিন্তু 90 ডিগ্রি করে হবে। তাহলে আমরা বলতে পারছি ওডি লম্ব এবি। তাহলে আমরা যে দ্বিতীয় যে উপপাদ্যটা 33 প্রমাণ করতে চেয়েছিলাম যে কেন্দ্রগামী রেখাংশ যদি যেটাকে সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই রেখাংশটা যেটার উপরে লম্ব হবে সেটা কিন্তু আমরা প্রমাণ করে দিলাম। এই যে চ্যাপ্টারটা ছিল এখানেই দুটোই উপপাদ্য, দুটো উপপাদ্যই খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজ। তোমরা বইয়েতেও দেখবে আমি ঠিক যেভাবে প্রমাণ করেছি বইয়েতেও সেইভাবে প্রমাণ করা আছে, বইটিও ভালো করে তোমরা পড়বে। আর আমি সামান্য একটু অংশ বলে দিই, এই চ্যাপ্টার থেকে যে অঙ্ক করতে হয় অঙ্কের যে ধারণাটার উপরে নির্ভর করে করতে হয় সেইটা আমি জাস্ট একটু বলে দিই। দেখো এখানে আমি এই দিকটা যদি বাদ দিই, যে একটা রেখাংশ আসছে যেটা লম্ব হয় এবং সমদ্বিখণ্ডিত করে আমরা শিখলাম তার ব্যাসার্ধ। এই যে সম্পর্কটা এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, তাহলে এই সমকোণী ত্রিভুজের আমার যদি যে কোনো দুটো এখানে তিনটে বাহুর মধ্যে যে কোনো দুটো বাহু বলে দেওয়া থাকে, তৃতীয় বাহুটা আমরা বের করতে পারবো। কি করে পারবো না, আমরা পিথাগোরাসের উপপাদ্য ক্লাস 9 তার থেকে একটা সূত্র শিখেছি, কি না অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যুক্ত লম্ব স্কয়ার। তার মানে এখানে হয়ে যাচ্ছে ওবি স্কয়ার সমান বিডি স্কয়ার যুক্ত ওডি স্কয়ার। এখন এই যে তিনটে বাহু রয়েছে তার মধ্যে যে কোনো দুটো যদি দেওয়া থাকে আমরা খুব সহজেই অন্যটা বের করে দিতে পারবো। আর এইখানে যদি জ্যাটা বলা থাকে, আমরা জানি জ্যা বলা থাকলে বিডিটা হবে জ্যা হবে, তাহলে সেই ক্ষেত্রে বিডি বের করার কোনো অসুবিধা নেই। ওডিটা হবে এই দৈর্ঘ্যটা, লম্ব দৈর্ঘ্য বা সমদ্বিখণ্ডিত যে দুটোতে করতে তার যে দৈর্ঘ্যটা সেটা। তার মানে এটা হচ্ছে জ্যা থেকে কেন্দ্রের লম্ব দৈর্ঘ্য আর ওডিটা হলো ব্যাসার্ধ। এই বিষয়গুলোর মধ্যে দুটো দেওয়া থাকলে আরেকটা আমরা খুব সহজেই বের করতে পারবো। এই বিষয়টার উপর ভিত্তি করে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো করতে হয়।
তাহলে তোমাদের এখন কাজ হচ্ছে আমি যা তোমাদের সাথে আলোচনা করলাম সেগুলি ভালো করে ফলো করা, এবং তোমাদের যে পাঠ্য বইটি আছে সেই পাঠ্য বইটি ভালো করে পড়বে, পড়বার পরে সমস্যার সমাধান করার চেষ্টা করবে, এবং যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করবে। আমি যথাসম্ভব দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই।